সানগ্লাস পরা যুবকের নাম মোর্শেদ। সে জহিরের নাম দিয়েছে মিস্টার গাধু। গাধার মতো গম্ভীর ভঙ্গিতে হাঁটছে বলে গাধু। মোর্শেদ রসিক মানুষ হিসেবে বন্ধু মহলে পরিচিত নয়। আজ তিনি এই তিন তরুণীর মধুর সঙ্গে রসবোধের দরজা জানালা খুলে গেছে। জহির চোখের আড়াল হতেই মোর্শেদ বলল, গাধু বাবাজি কেমন চোখ পিটপিট করছিল দেখেছ? তরুণী একজন বলল, চোখ পিটপিট করছিল? লক্ষ্য করিনি তো। শুধু যে চোখ পিটপিট করছিল তা না, লেজও নড়ছিল। লেজ নাড়াচ্ছিল? অদৃশ্য লেজ দিয়ে মাছি তাড়াচ্ছিল। হা হা হা। সবাই হাসিতে যোগ দিল। তিন তরুণীর একজন বলল, মোর্শেদ তোমার পায়ে পড়ি, আর হাসিও না। পায়ে পড়লে হবে না, আমার লেজে পড়ো। লেজে পড়লে কনসিডার করতে পারি। হা হা হা, হো হো হো, হি হি হি। আমার বড্ড হাসছি। লোকজন কেমন করে যেন তাকাচ্ছে আমাদের দিকে। তাকাক না, আমরা হাসবো এবং লেজ নাড়বো। হা হা হা, হি হি হি। বুড্ডার বয়স 50-এর কাছাকাছি। মাথা ভর্তি কাঁচা পাকা চুল, রোগা লম্বা মানুষ, ঝকঝকে চোখের তারা। হাঁটে খানিকটা কুঁজো হয়ে। বুড্ঢা এখানে উপস্থিত হয়েছে ঘন্টা খানিক আগে। এই 1 ঘন্টায় সে খোঁজ খবর করেছে, অবস্থা বিবেচনা করেছে। বড় কোনো কাজ বিবেচনা ছাড়া করা যায় না। এখানকার কাজটা বড়, বেশ বড় একটা ব্যাপার হয়েছে। এখান থেকে ফায়দা তুলতে পারলে মোটা ধরনের ফায়দা তোলা যাবে। তবে সমস্যা একটাই, সে একা। তার সঙ্গে দলবল নেই। শুধু ছোটন থাকলেও হতো, ছোটনও নেই। ওসি সাহেবকে সে মিথ্যা কথা বলেনি, আসলেই সে একা। এত বড় একটা ব্যাপার সামাল দেয়া তার একার পক্ষে কষ্ট, তবু সে চেষ্টা করবে। এমন সুযোগ হাতছাড়া করতে দেয়া যায় না। ইস, শুধু যদি ছোটন থাকতো। তবে খবর পাঠানো হয়েছে, সন্ধ্যা নাগাদ ঝামেলাটা ধরে রাখতে পারলে ছোটন এসে পড়বে। আন্দোলন হাতের মুঠোয় নিতে হবে। সেটা খুব জটিল হবে না। ওসি ফরিদুদ্দিন ঝগড়া বাগড়া দিতে পারে। এই লোকটির বুদ্ধিও ধুরন্ধর, সমানে সমান। বুড্ডা চিন্তা করতে লাগলেন, সিগারেট ধরালেন। তিনি চিন্তিত মুখে লাশ দুটির পাশে ঝিম ধরে বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই সে এক নাটক করবে। নাটকের ক্ষেত্র তৈরি করা দরকার। ক্ষেত্র তৈরি হচ্ছে। খাটিয়া চলে এসেছে। লাশ খাটিয়ে তোলা হবে। মসজিদের ইমাম সাহেবও সঙ্গে আছেন। তিনি পুরোপুরি হকচকিয়ে গেছেন। বিড়বিড় করে কি যেন পড়লেন। কোনো দোয়া হবে। তারপর এগিয়ে গেলেন লাশ তোলার জন্য। বুড্ডা বলল, কি করেন? ইমাম সাহেব থমকে গেলেন। বুড্ডা বলল, লাশে হাত দিবেন না। ইমাম সাহেব বললেন, গোড় দেয়া হবে না? হবে, সময় হলেই হবে। ইমাম সাহেব আশেপাশে তাকালেন, কেউ কিছু বলল না। সবাই তাকিয়ে আছে বুড্ডার দিকে। বুড্ডা থু করে একদলা থুতু ফেলে বললেন, আগে বিচার, তারপর লাশ তোলাতুলি। বুড্ডার কথা চারিদিকে চাপা আলোড়ন তুলল। বুড্ডা এবার উঠে দাঁড়ালো, থমথমে গলায় বলল, আমরা বিচার চাই। এই দুইটা মাসুম বাচ্চার জন্য 2 লাখ টাকা ক্ষতিপূরণ। ঠিক বলছেন, ঠিক বলছেন। যে কুত্তার বাচ্চা এই 2 মাসুমের খুন করেছে তারে পুলিশ আগে ধরবে, তারপর অন্য সব কথা। সঠিক বলছেন, সঠিক বলছেন। বুড্ডা খয়রা কাকিয়ে দিয়ে কাশি করলো। লাশ এখান থেকে সরাইলে কিছুই হইব না, পুলিশ কিছুই করব না। বুঝছেন আপনারা? বুঝছি। আপনারা কি চান, বিচার হোক? চাই, চাই। যদি চান তাহলে আমার থাকেন পিছে, দেখেন বিচার হয় কিনা। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে বলে উঠল, আল্লাহু আকবার। বুড্ডা তার রক্তের মধ্যে এক ধরনের কাঁপন অনুভব করছেন। সে জানে এই কাঁপন অন্যরাও বোধ করছে। মানুষগুলিকে এখন একটা ঘোরের মধ্যে নিয়ে আসতে হবে। ভয়ঙ্কর কিছু করতে হবে, তাহলে ঘোর ছুটে আসবে। ভয়ঙ্কর কি করা যায়? ভাঙচুর করা যায়। সবকটা গাড়ির কাজ ভেঙে দেয়া যায়। তবে এতে অনেকেই মনে করতে পারেন ব্যাপারটা উদ্দেশ্যমূলক, তারা পিছিয়ে পড়তে পারে। প্রতিটি কাজ করতে হবে সাবধানে। বুড্ডা নিচু হয়ে একটা থান ইট তুলে নিল। তার দেখা দেখে অনেকেই ইট তুলে নিল। বুড্ডা বিকট চিৎকার করলো, নারায়ে তাকবীর। প্রচন্ড প্রতিধ্বনি হলো, আল্লাহু আকবার। ফরিদুদ্দিন ওয়াকিটকি কাজ করছে না, তাকে দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে। থানায় গিয়ে খবর দেওয়া দরকার। পুলিশ ফোর্স লাগবে। মনে হচ্ছে ঢাকা থেকে রিজার্ভ পুলিশ আনতে হবে। পিপাসায় তার বুক শুকিয়ে গেছে। 1 গ্লাস পানি দরকার। সঙ্গে সিগারেটও শেষ হয়ে গেছে। মোটর সাইকেলে করে সেকেন্ড অফিসারকে থানায় পাঠিয়ে দেয়া যায়। সে থাকবে, তার যাওয়া ঠিক হবে না। ফরিদুদ্দিন মোটর সাইকেলের দিকে গেলেন।
সেকেন্ড অফিসার কবির আহমদ মুখ শুকনো করে মোটরসাইকেলের কাছে এসে বসে আছেন। কবির বলল, স্যার অবস্থা তো খারাপ। খারাপ, খুব খারাপ। কি করব, থানায় চলে যাব? আর্ম পুলিশ লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, কুলির হুকুম দিতে হতে পারে। স্যার, বুড্ডা কি একা না তার সঙ্গে লোকবল আছে? বুঝতে পারছি না, একা বলে মনে হচ্ছে। বিপদের সময় কিছুই করা যায় না। মোটর সাইকেলে স্টার্ট নিচ্ছে না, স্টার্ট নিয়ে কতক্ষণ ভরভর করে থেমে যায়। ফরিদুদ্দিন লক্ষ্য করলেন বুড্ডা এগিয়ে আসছে। বুড্ডার চোখ লাল, হাতে থান ইট, পেছনে বিশাল জনতা। ফরিদুদ্দিনের গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। বুড্ডা বলল, ওসি সাহেব, মনে হয় পালায়ে যাওয়ার মতলব করতেছেন। ফরিদুদ্দিন চুপ করে রইলেন। এখন কথা বলা অর্থহীন। বুড্ডা খনখনে গলায় বললেন, ওসি সাহেব মোটর সাইকেল পুড়িয়ে দাও, যেন পালাইতে না পারে। বিচার না হওয়া পর্যন্ত চাওয়াচাওয়ি নাই। মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। কালো ধোঁয়া উঠছে। বুড্ডা ইট হাতে দাঁড়িয়ে আছে। তার পেছনের মানুষদের মধ্যে ঘোর তৈরি করার জন্য এই কাজটা দরকার ছিল। সবাই জানুক সে কোনো কিছুরই পরোয়া করে না। বুড্ডা বলল, আসেন দেখি আপনারা, আমার সাথে আসেন। সবাই ছুটছে বুড্ডার পেছনে। বুড্ডার পরিকল্পনা হলো রাস্তার দুই দিকে আটকাতে হবে, গাছ কেটে রাস্তায় ফেলতে হবে, ট্রাক এনে আড়াআড়ি রেখে দেওয়া হবে, রাস্তার মাঝখানে বাস এনে উল্টে ফেলে দিতে হবে। রাস্তা পুরোপুরি বন্ধ করে দিলে চট করে পুলিশ এসে উপস্থিত হতে পারবে না। সময় পাওয়া যাবে, ইতিমধ্যে ছোটন এসে পড়বে। ছোটন এসে উপস্থিত হলে আর চিন্তা করার কিছুই থাকবে না। চিন্তার দায়-দায়িত্ব ছোটন নিয়ে নেবে। ফরিদুদ্দিন লক্ষ্য করলেন সেকেন্ড অফিসার কবিরের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এটাই স্বাভাবিক। অল্প বয়স, এত বড় ঝামেলায় এর আগে নিশ্চয়ই পড়েনি। এ ঝামেলা কতদূর গড়াবে কে জানে। মৃত্যু চোখের সামনে দোল খাচ্ছে। বুড্ডা যদি বলে বসে, মার পুলিশ মার, সঙ্গে সঙ্গে মৃত্যু। বুড্ডা কি এত বড় ভুল করবে? বুড্ডা প্রফেশনাল, প্রফেশনালরা ভুল করে না। ফরিদুদ্দিন চোখের ইশারায় কবিরকে শান্ত থাকতে বললেন। হঠাৎ যেন দৌড়াতে না শুরু করে। শুনুন, আপনি ওসি না, পুলিশের লোক না? পুলিশের পরিচয় ফরিদুদ্দিন এখন গোপন রাখতে চান। তার এখন যা করণীয় তা হচ্ছে দ্রুত সরে পড়া। অবিশ্বাস্য ঝামেলা এখন বাঁধবে। এই ঝামেলা তার আটকানোর পথ নেই। একটা ক্ষীণ সম্ভাবনা, যদি নেতৃত্বের হাত বদল হয়, আরেকজন কেউ বুড্ডাকে চ্যালেঞ্জ করে নেতৃত্ব নিতে আসে, সেই সম্ভাবনা কতটুকু তিনি বুঝতে পারছেন না। চেষ্টা নেওয়া যায়, তাতেও সময় লাগবে। সেই সময় কি তার হাতে আছে? কথা বলছেন না কেন? আপনি ওসি না? ফরিদুদ্দিন মহিলার দিকে তাকালেন। বিপুল আকৃতি, রোজ কতটা করে মাছ মাংস খেয়ে এই চেহারা বানিয়েছে কে জানে। ফরিদুদ্দিন ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ। ডাবওয়ালাকে দেখেছেন? শুকনা মতো একটা ছেলে। 500 টাকার নোট নিয়ে দিয়েছিলাম, নিয়ে সটকে পড়েছে। বলেছে ভাঙতি নিয়ে আসবে। ও, ও মানে কি? আপনি ও বলে ছেড়ে দিবেন? পুলিশ হয়েছেন কি জন্যে? ও বলার জন্য? খুঁজে বের করুন হারামজাদাকে। এই লোকালিটির কেউ হবে। আমি মিসেস মাহফুজ। আমার হাজবেন্ড হলেন। হাজবেন্ড কে তা শোনা গেল না। হইচইয়ে চাপা পড়ে গেল। প্রচন্ড শব্দে বোমা ফাটলো। ভদ্রমহিলা বললেন, কিসের শব্দ হলো? টায়ার ব্রাস্ট করেছে নাকি? বুঝতে পারছি না, বোমাও হতে পারে। আপনি গাছের মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি বললাম? লোকটাকে খুঁজে বের করুন। খালি গা, পরনের সবুজ লুঙ্গি। শুনুন, আমি হচ্ছি মিসেস মাহফুজ, আমার হাজবেন্ড হলেন। অনেক কিছুই বললেন। আচ্ছা। ফরিদুদ্দিন এগোচ্ছেন। বোমার শব্দ, তিনি নিশ্চিত হয়েছেন। বুড্ডার লোকজন চলে এসেছে। তার প্রচন্ড পানির পিপাসা হচ্ছে। ডাবওয়ালার কথায় পানির পিপাসা আরো বেড়েছে। একটা ডাব খেতে পারলে ভালো লাগতো। মোর্শেদ শীষ দিচ্ছে। তার পাশে বসা তরুণী বলল, এই কিসের শব্দ হলো? বোমা নাকি? হয় বোমা নয় পটকা। দাঁড়াও, মিস্টার গাধু আসুক, তাকে জিজ্ঞেস করব। শোনো, আমার ভয় লাগছে। মোর্শেদ গুনগুন করে গান গাইতে লাগলো। নাই নাই ভয়, হবে হবে জয়। পেছনের তরুণীদের একজন বলল, ভুল সুর, ভুল কথা। মুর্শিদের সঙ্গে সঙ্গে কথা উল্টে দিয়ে গাইল, নাই নাই ভয়, হবে হবে ভয়। 3 তরুণী আবারও হেসে উঠল। এর মধ্যে দেখা গেল জহির যাচ্ছে। তারা সবাই গাড়ির জানলা দিয়ে মুখ বের করে বলল। মুর্শিদ গম্ভীর মুখে বলল, স্যার কোথায় যাচ্ছেন? আমাকে বলছেন? জি স্যার। জহির কি বলবেন ভেবে পেলেন না। ওরা তাকে নিয়ে এক ধরনের মজা করছে।
প্রচন্ড বিপদেও এরা মজা খুঁজে পাচ্ছে। সেই মজা তিনি যোগান দিচ্ছেন। তার চেহারায় তার চালচলনে কমিক কিছু একটা আছে যা আগে তিনি কখনো বুঝতে পারেননি। আশ্চর্য ঘটনা তো বটেই। আমি কোথায় যাচ্ছি জানতে চাচ্ছেন? জি স্যার। কোথাও না, বাচ্চা দুটি ডেড বডির কি অবস্থা দেখতে যাচ্ছি। শব্দ কিসের হলো? জহির বললেন, জানি না, হয়তো বোমার শব্দ। মোর্শেদের গলার স্বর আরো ভারী এবং গম্ভীর হলো। স্যার, আমার ধারণা বোমা না, অন্য কিছু। মনে হয় কেউ একজন পাত দিয়েছে। জহির হতভম্ব হয়ে গেলেন। এই ধরনের কথা কেউ একজন তাকে বলতে পারে, এই ধারণাই তার ছিল না। মেয়ে তিনটাও হকচকিয়ে গেছে। তবে তা সাময়িক। তারা হাসতে শুরু করেছে। প্রচন্ড হাসির শব্দে পাজারের জিভ পর্যন্ত কেঁপে উঠেছে। জহির এগিয়ে গেলেন। এখানে আর দাঁড়ানোর কোনো অর্থই হয় না। ডেড বডি দুটির কাছে এখন কেউ নেই। দুটি মৃতদেহেরই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। অল্প কিছু লাল লাল বড় বড় পিঁপড়ে ঘোরাফেরা করছে। এরা খবর নিতে এসেছে। বিশাল পিপীলিকা বাহিনী অপেক্ষা করছে। খবর পাওয়া মাত্র তারা ছুটে আসবে। জহির কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়া দেখলেন। ফিরে যেতে ইচ্ছে করছে না। পালজারের জিপের পাশ দিয়ে তাকে যেতে হবে। সানগ্লাস পরা ছেলেটি আবারও হয়তো কিছু বলবে। এবার সে কি বলবে? ভাই একটু শুনুন। জহির তাকালেন। কালো রঙের একটা ছোট্ট মরিস মাইনার গাড়ির ভিতর থেকে হাত ইশারা করে একজন মহিলা তাকে ডাকছেন। আমার হাজবেন্ড অনেকক্ষণ হয়ে গেছেন, এখনো ফিরে আসছেন না। ড্রাইভারকে পাঠিয়েছিলাম, সেও আসছে না। আমার ছেলেটা খুব ভয় পাচ্ছে। ওর হার্টের অসুখ আছে। ভয় পেলে ওর প্রচন্ড সমস্যা হয়। ৮-৯ বছরের একটা বাচ্চা মার কোলে শুয়ে আছে। খুব ঘামছে। মুখ নীলবর্ণ হয়ে গেছে। জহির বললেন, খোকা, কোনো ভয় নেই, আমি তোমার বাবাকে খুঁজে বের করছি। ভদ্রমহিলা বললেন, আপনি ভিড়ের মধ্যে ওকে চিনবেন না। আপনি এখানে থাকুন। আমার খোকা কেমন জানি করছে। পানি দিয়ে ওর মুখটা মুছিয়ে দিন। পানি নেই। বোতলের সব পানি শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি পানি নিয়ে আসছি। এক্ষুনি নিয়ে আসছি। পানি আনতে হবে না। প্লিজ আপনি এখানে থাকুন। আমি যাব আর আসবো। গোলমাল পুরোপুরি না থামা পর্যন্ত ছেলের পাশ থেকে নড়ব না। থ্যাংক ইউ। খোকা, তুমি হাসো তো। বিপদের সময় ছেলেদের শক্ত হতে হয়। তুমি তোমার মাকে সাহস দাও। পারবে না? পারবো। মাকে বলো, কোনো ভয় নেই। মাকে সাহস দাও। এই ফাঁকে আমি পানি নিয়ে আসছি। জহির ছুটে চলে গেলেন। খোকা মার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওনাকে আমি কি নামে ডাকবো মা? চাচা ডাকবো? না, ওনাকে মামা ডাকবো। আমি মনে মনে তাকে ভাই ডেকেছি। তুমি মামা ডেকো। তোমার কি ভয় করছে মা? করছে। আমার করছে না। নিতু বলল, কি হচ্ছে বাবা? মঞ্জুর সাহেব বললেন, মনে হচ্ছে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে গেছি। এখন কি হবে? দেখি কি হয়। তোর কি ভয় লাগছে? হ্যাঁ। ভয়ের কিছু নেই। আমি কি গাড়িতে গিয়ে বসবো বাবা? না, ওরা গাড়ি ভাঙচুর করতে পারে। গাড়িতে না বসাই ভালো। ওরা এখন কোথায়? রাস্তা আটকাতে গেছে। এরকম করছে কেন? মানুষ ক্ষেপে গেলে কি করে সে নিজেও জানে না। তোমার কি ভয় লাগছে না বাবা? নিজের জন্য লাগছে না, তোর জন্য আর তোর মায়ের জন্য লাগছে। তোমার কি ধারণা ভয়ঙ্কর কিছু ঘটবে? ঘটতেও পারে। একটা লোককে দেখছি সবাইকে খেপিয়ে দিচ্ছে। তার মতলব ভালো না, বদ মতলবে খেপাচ্ছে। কাজে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। নিতু বলল, বাবা তুমি কি আমার উপর রাগ করেছো? মঞ্জু সাহেব বিস্মিত হয়ে বললেন, রাগ করবো কেন? এই যে আমি তোমাকে জোর করে নিয়ে এসেছি, না আনলে তো তুমি এই সমস্যার মধ্যে পড়তে না। মঞ্জু শব্দ করে হাসলেন। মনে হলো এত আনন্দের হাসি তিনি অনেকদিন হাসেননি। নিতু খুবই অবাক হলো। এমন পরিস্থিতি যে কেউ একজন হাসতে পারে, এই কথা সে চিন্তা করতে পারে না। মঞ্জুর বললেন, জহির কোথায়? জানি না কোথায়। আমি ওনাকে পাঠিয়েছিলাম তোমাকে খুঁজে আনতে। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কি প্রশ্ন? এখন থাক বাবা, এখন আর কোনো প্রশ্ন করতে ইচ্ছা করছে না। এখানে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। বরং চারিদিকে কি হচ্ছে না হচ্ছে ভুলে থাকার চেষ্টা কর। ভুলে থাকতে পারছি না বাবা, খুব ভয় লাগছে। কি করলে তোর ভয় কাটবে? তুমি আমার হাত ধরে থাকো। হাত ধরে থাকলে ভয় কমবে। মঞ্জুর মেয়ের হাত ধরলেন। লক্ষ্য করলেন মেয়ে অল্প অল্প কাঁপছে। নিতু বলল, বাবা তুমি মাকে ডেকে নিয়ে আসো। মাও নিশ্চয়ই ভয় পাচ্ছে। আমি ডাকলে তোর মা আসবে না। তবু তুমি ডাকো। মা খুব কাঁদছিল বাবা, একা একা গাড়িতে বসে কাঁদছিল।
একা একা কাদাই তো ভালো, দলবল নিয়ে কাদা, দলবল নিয়ে কাদা যায় নাকি? তুমি মাকে নিয়ে আসো বাবা। আচ্ছা দেখি, ডেকে দেখি। বাবা প্রশ্নটা করেই ফেলে, তুমি কি জ্যোৎস্না চাচির প্রেমে পড়েছিলে? মঞ্জুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ। আর কিছু বলবি? না। মঞ্জুর স্ত্রীকে ডাকার জন্য গাড়িতে গিয়ে উঠলেন। স্ত্রীর চারিদিকে কোমল গলায় বললেন, রেবেকা। কি? খিদের প্রাণ বের হয়ে যাচ্ছে, তোমার কাছে কি চকলেট আছে? রেবেকা চকলেট বের করলেন। পানির বোতলটাও দাও। রেবেকা পানির বোতল এগিয়ে দিলেন। পানি কি এইটুকুই, না আরো আছে? আরো আছে, তুমি খাও। মঞ্জুরের তৃষ্ণার্তের মতো পানি শেষ করলেন। রেবেকা, হুম। তুমি নিচে গিয়ে মেয়ের পাশে দাঁড়াও, ও ভয় পাচ্ছে। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। গাড়ি থেকে নিচে নামা দরকার, এরা ভাঙচুর করবে বলে আমার ধারণা। করুক ভাঙচুর, নিতু খুব ভয় পাচ্ছে। তুমি হাত ধরে ওর পাশে দাঁড়ালে ও সাহস পাবে। তুমি দাঁড়ালে সাহস পাবে, তুমি দাঁড়িয়ে থাকো। আমি দাঁড়াতে পারবো না। আমাকে ওই লোকটার অ্যাকাউন্টার করতে হবে। এনকাউন্টার করতে হবে। কার এনকাউন্টার করতে হবে? নাম হচ্ছে বুড্ডা, বদলোক মনে হচ্ছে, সবাইকে খেপিয়ে তুলছে। ভয়ঙ্কর কিছু যদি ঘটে, ওর জন্যই ঘটবে। রেবেকা তীক্ষ্ণ গলায় বললেন, ভয়ঙ্কর কিছু ঘটলে ঘটবে, তোমার কি দায়িত্ব? আমার দায়িত্ব আছে। এক অর্থে সমস্যার শুরু আমি করেছি। সব মিটেই গিয়েছিল, লাল টাই পরা এক লোকের সঙ্গে হঠাৎ কিছু কথাবার্তা হলো। তোমার প্রয়োজন কি ছিল কথা বলার? হ্যাঁ ছিল, প্রয়োজন ছিল। আমাদের সবারই প্রয়োজন আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করতে হয়। মা হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে নিত্য পাশে দাঁড়ানো। রেবেকা তীক্ষ্ণ গলায় বললেন, স্বামী হিসেবে তোমার কি কোনো দায়িত্ব ছিল না? তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো? রাতের পর রাত আমার ঘুম হতো না। তুমি কি কখনো তার কারণ জানতে চেয়েছো? না। তুমি বন্ধুর পত্নীকে নিয়ে জ্যোৎস্না দেখার জন্য ছাদে উঠে বসে থাকতে। জ্যোৎস্না কি আমি দেখতে পারি না? আমার কি ইচ্ছে করে না তোমার হাত ধরে জ্যোৎস্না দেখতে? রেবেকা, তোমার মেয়েটা নিচে একা দাঁড়িয়ে আছে। থাকুক, একা দাঁড়িয়ে অভ্যাস হোক। কে জানে, তাকেও হয়তো আমার মতো একা একা জীবন কাটাতে হতে পারে। রেবেকা কাঁদতে শুরু করেছে, শব্দ করে বাচ্চা মেয়েদের মতো কাঁদছেন। মঞ্জুর স্ত্রীর মাথায় হাত রাখলেন। রেবেকা আরো শব্দ করে কেঁদে ফেললেন। আর একটা বোমা ফাটলো। মঞ্জুর তার কালো ব্যাগ খুলতে শুরু করলেন। তিনি এখন তার নীল কোটটা গায়ে দেবেন, কারণ তার মন বলছে সময় হাতে বেশি নেই। জহিরের সিক্স সেন্সের চেয়ে এখন তার নিজের সিক্স সেন্স অনেক প্রবল। এই তথ্য জহির জানে না। রেবেকা কান্না থামিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, এই গরমে কোট গায়ে দিচ্ছ কেন? এমনি। না এমনি না, অকারণে তুমি কোনো কিছুই করো না। তোমার কোটের পকেটে কি আছে? একটা রিভলভার আছে। তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি করতে চাও? ওই লোকটাকে আটকাতে হবে, ও ভয়ঙ্কর কিছু করবে। ও যা ইচ্ছা করুক। রেবেকা শক্ত করে স্বামীর হাত চেপে ধরলেন। এমন কঠিন ভাবে ধরলেন যে মঞ্জুরের হাত ব্যথা করতে লাগলো। বুড্ডা ফিরে আসছে, তার পিছনে বিশাল জনতা। সবাই দৌড়াচ্ছে। তারা রাস্তার এক মাথায় দৌড়াচ্ছে, এখন যাচ্ছে অন্য মাথায়। মঞ্জুর স্ত্রীর হাত ধরে নিচে নেমে এলেন। নিতু থরথর করে কাঁপছে। মঞ্জুর মেয়ের দিকে তাকিয়ে বললেন, এত ভয় করলে পৃথিবীতে টিকতে পারবি না। আমার দিকে তাকিয়ে দেখ, আমি কি ভয় পাচ্ছি? না। তাহলে তুই পাচ্ছিস কেন? বুঝতে পারছি না বাবা, আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। রেবেকা, তুমি তোমার মেয়েকে শক্ত করে ধরে থাকো। নিতু বলল, জহির চাচা কোথায় বাবা? আছে কোথাও, যথাসময় সে উপস্থিত হবে। জহির ছেলেটির মুখে পানি ছিটিয়ে যাচ্ছে। খুবই কাছে বিকট শব্দ হলো। জহির বললেন, খোকা, ভয় নেই। এই দেখো, আমি তোমার হাত ধরে আছি। আব্বু কোথায়? আব্বু আসবে, এক্ষুনি আসবে। তোমার কি ভয় লাগছে? না। বাহ, এই তো সাহসী ছেলের মতো কথা। বুড্ডার ভাগ্য অসম্ভব ভালো। ছোটন চলে এসেছে। একা আসেনি, সঙ্গে আরো দুজনকে নিয়ে এসেছে। চিন্তা ভাবনার দায় দায়িত্ব এখন ছোটনের। বুড্ডার আর কোনো দায়িত্ব নেই। ছোটন এসেই হাল ধরেছে। ঠিক করেছে, আটকা পড়া গাড়ি থেকে বেছে বেছে কয়েকজনকে দূরে কোথাও নিয়ে যাবে। হোস্টেজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এদেরকে ছাড়া হবে না। বেছে বেছে গাড়ির কিছু ড্রাইভার সরাতে হবে। মেয়ে ছেলেদের গায়ে হাত দেওয়া যাবে না। মেয়ে ছেলের গায়ে হাত পড়লে পাবলিক উল্টা খেপে যাবে। ছোটনের আবার এই দোষ আছে, মেয়ে ছেলেদের গায়ে হাত দেয়া। ছোটনকে সাবধান করে দিতে হবে।
ভালো বুদ্ধি, এর চেয়ে ভালো বুদ্ধি আর কিছুই হয় না। ছোটন গাড়ি নিয়ে এসেছে, গাড়িতে করে এদেরকে সরিয়ে ফেলা হবে। মালদার সব পার্টি, এমন পার্টি যেন হেসে ফেলে লাখ টাকা দিয়ে দিতে পারে। কাজেই কাজ সারতে হবে খুবই দ্রুত, পুলিশ এসে ঘিরে ফেলার আগেই। বুড্ডা ছোটনের কানে কানে কি যেন বলল, তারপর ইট হাতে ছুটতে লাগলো। তার শব্দ, তার সঙ্গে 200 মানুষ ছুটছে, প্রত্যেকের হাতে ইট। বুদ্ধা বলল, ভাঙ দেখি, গাড়ি ভাঙ, বড়লোকের গাড়ি সব শেষ করে দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঝনঝন করে গাড়ির কাঁচ ভাঙছে, একজন একজন আরেকজনের চেয়ে বেশি উত্তেজনায় প্রায় পাগল হয়ে যাচ্ছে। গাড়ি ভাঙায় এত আনন্দ। জহির বললেন, আসেন আমরা গাড়ি থেকে নেমে যাই, ওরা গাড়ি ভাঙছে, খোকাকে আমার কোলে দিন। ভদ্রমহিলা কাঁদো কাঁদো গলায় বললেন, দেখুন আমার খোকা যেন কেমন করছে, আপনি কোনো রকম ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি শক্ত করে আমাকে ধরে রাখো। খোকা শক্ত করে জহিরের গলা জড়িয়ে ধরলো। তোমার নাম কি খোকা? আবির। বাহ, কি সুন্দর নাম। আবির, আবির, তোমার কি ভয় করছে? না, এই তো সাহসী ছেলে। জহিরের বয়স হয়েছে, আবিরকে কোলে নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। হোক কষ্ট, এই ছেলেটিকে ভালো করে তুলতেই হবে। নিতুদের কথা এই মুহূর্তে না ভাবলেও হবে। নিতুর পাশে তার বাবা আছে, ইস্পাতের মতো মানুষ। নিতুর এখন তাকে দরকার নেই। আবির, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কাছেই আরেকটা বোমা ফাটলো। আবির শক্ত করে জহিরের গলা জড়িয়ে ধরলো। ভয় লাগছে আবির? লাগছে। বোমার একটা টুকরা কি তার গায়ে লেগেছে? তিনি এখন হাঁটতে পারছেন না। ছেলেটা কেমন যেন নেতিয়ে পড়ছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে। নিতু বলল, ভয় লাগছে বাবা, আমার ভয় লাগছে। মঞ্জুর মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে নিতু কোনো ভরসা পেলেন না। তার ভয় আরো বেড়ে গেল, কারণ তার কাছে মনে হচ্ছে বাবা অন্যরকম করে হাসছে। বাবা এরকম করে কখনো হাসেন না। ইসমাইল বলল, স্যার আমি কি দেখবো গ্রামের কোনো ঘর বাড়িতে আম্মা আর আফালে রাখন যায় কিনা? মঞ্জুর বললেন, দেখো। ইসমাইল দৌড়ে গেল, সঙ্গে সঙ্গে ফিরে এলো। স্যারকে একা রেখে সে যেতে পারছে না। রেবেকা বললেন, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, যা হবার এখানেই হবে। মঞ্জুর বললেন, রেবেকা শোনো, আমার ব্যাপারে তোমার মনে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলি দূর করা দরকার। রেবেকা বললেন, এখন কোনো কিছুই দূর করতে হবে না, পরে বললেও হবে, পরে বলার সুযোগ নাও পেতে পারি। তাছাড়া এখন একটা অদ্ভুত সময়, এই সময়ের একটা বিশেষ আবেদন আছে। রেবেকা শোনো, জহিরের স্ত্রী এবং আমাকে নিয়ে তোমার মনে নানান ধরনের সংশয় আছে। তুমি চুপ করো, আমি শুনতে চাচ্ছি না। নিতু বলল, মার শোনা দরকার বাবা, তুমি বলো। মঞ্জুর সাহেব স্পষ্ট স্বরে উচ্চারণ করে বললেন, পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ জন্মায় যাদের কাছাকাছি গেলে পবিত্র ভাব হয়। মীরা ছিল তেমনই একজন মেয়ে। যারা তার কাছাকাছি গিয়েছে তাদের সে বদলে দিয়েছে। জহিরকে দেখো, স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় কোনো মেয়ের দিকে সে ফিরেই তাকায়নি। মীরা পৃথিবীতে এসেছিল অল্প আয়ু নিয়ে, অল্প আয়ুর প্রতিটি মুহূর্ত সে কাজে লাগিয়েছে। আমি তার কাছে ছুটোছুটি করে যেতাম, কারণ আমার কোথাও যাবার জায়গা ছিল না। চাকরি নেই, সহায় নেই, বাবা মা নেই, ভয়াবহ দুঃসময়। আমি এমন হতাশ হয়েছিলাম যে একবার ঠিক করলাম কোনো একটা চলন্ত ট্রাকের সামনে লাফিয়ে পড়বো। মীরা আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করে। আরো শুনতে চাও? রেবেকা বললেন, না, আর শুনতে চাচ্ছি না। আমি তার প্রয়ে পড়েছিলাম কিনা জানি না, হয়তো পড়েছিলাম। সেটা ভয়ঙ্কর কোনো অপরাধ না। বলেছি তো, আমি আর কোনো কিছুই শুনতে চাই না। তুমি আমার পাশে থাকো, খবরদার নড়বে না। মঞ্জুর হাসতে হাসতে বললেন, তুমি এত শক্ত করে আমার হাত ধরে আছো কেন? রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। হোক বন্ধ, আমি ছাড়বো না। ছাড়লে তুমি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। ঝামেলা? ঝামেলা থেকে দূরে থাকাটা তো ঝামেলা এড়ানোর কোনো পথ না। বক্তৃতা দিতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো। ছোটন পাজেরোর জিপ থেকে কালো চশমা পরা যুবকটিকে টেনে নামাচ্ছে। তার মুখ রক্তাক্ত, কাঁচ ভাঙার সময় কাঁচের টুকরো এসে লেগেছে তার মুখে। গলগল করে রক্ত বের হচ্ছে। গাড়িতে বসে থাকা মেয়ে তিনটি মূর্তির মতো বসে আছে, কোনো শব্দ করছে না। ছোটন বলল, মেয়ে ছেলে লইয়া ফুর্তি করতে বার হইছস, হারামজাদা।
ছোটন একটা মেয়ের হাত খামছে ধরলো। বুদ্ধা তাকে বারবার সাবধান করেছিল, কিন্তু কিছুই মনে থাকে না। সুন্দর সুন্দর মেয়ে দেখলে হাত নিষ্পিস করে। এই যে ছোটন, মেয়েটার হাত ধরে টানাটানি করছে। মেয়েটা কিছুই বলল না, অবাক চোখে তাকিয়ে আছে। গন্ডগোলের এটাই মজা। অন্য সময় এই কাজের জন্য তাকে লোকজন পিটিয়ে মেরে ফেলতো। ছোটন আরেকবার মেয়েটির দিকে হাত বাড়ালো। এখন এদিকে কেউ তাকাচ্ছে না, সবাই তাকিয়ে আছে কালো চশমাওয়ালার দিকে। তাকে মারা হচ্ছে। সবাই অংশগ্রহণের এই দিকে সুযোগ আছে। এই ফাঁকে ছোটন 3টি মেয়েকেই গাড়ি থেকে নামানোর চেষ্টা করলো। এমন সহজ সুযোগ পাওয়া যায় না। এমন ভয়ঙ্কর ঘটনা যেখানে ঘটছে তার অল্প কিছু দূরেই স্থূলকায়া মহিলার টাকা গুনছেন। ডাবওয়ালা ভাঙতি টাকা নিয়ে ফিরে এসেছেন। মহিলা গজগজ করছেন, রাজ্যের ময়লা নোট নিয়ে এসেছিস, এই নোট চলবে? বুড্ডা এগোচ্ছে মঞ্জুর সাহেবের মাইক্রোবাসের দিকে। ইসমাইল 2 হাত উঁচু করে ওদের আটকালো। সে বলল, মানুষ দোষ করে, গাড়ি দোষ করে না। গাড়িতে হাত দিয়েন না, খবরদার কইলাম, খবরদার। বুড্ডা লাঠি দিয়ে ইসমাইলকে ফেলে দিল। ইসমাইলের গলা থেকে জান্তব শব্দ বের হয়ে এলো। বুড্ডা ইট দিয়ে তার মাথা গুড়িয়ে দিয়েছে। মঞ্জুর সাহেব দূর থেকে দৃশ্যটা দেখলেন। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, রেবেকা, আমার হাত ছাড়ো, আমাকে যেতে হবে। রেবেকা বললেন, না। নিতু বলল, মা, বাবাকে ছেড়ে দাও, বাবা যাক। মঞ্জুর সাহেব এগোচ্ছেন। নিতু তার মাকে জড়িয়ে ধরে আছে। নিতু বলল, আমি যে বাবাকে কতটা ভালোবাসি তা কি তুমি জানো মা? রেবেকা বললেন, জানি। রেবেকার চোখ ঝাপসা। তিনি সেই ঝাপসা দৃষ্টিতে দেখছেন যন্ত্রের মতো একজন মানুষ এগিয়ে যাচ্ছে। কিন্তু সে যন্ত্র নয়, অসম্ভব সুন্দর একজন মানুষ, যে লুকিয়ে থাকে যন্ত্রের আড়ালে। হঠাৎ হঠাৎ বের হয়ে আসে। মঞ্জুর সাহেব বুড্ডার সামনে এসে দাঁড়ালেন। যন্ত্রের মতো গলায় বললেন, স্টপ। তিনি কোটের ভেতরের পকেটে হাত দিলেন। আর ঠিক তখনই তার মনে পড়ল অনেক অনেক দিন আগে তেতুলিয়ায় কোন দৃশ্যটি দেখেছিলেন। জ্যোৎস্না রাতে তারা বসেছিলেন খোলা প্রান্তরে, আর তাদের মাথার উপর দিয়ে একসঙ্গে উড়ে গিয়েছিল শত শত শীতের পাখি। তারা খানিকক্ষণের জন্য চাঁদের আলো ঢেকে ফেলেছিল। আহা, কি অপূর্ব সুন্দর দৃশ্য! এই দৃশ্য তিনি এতদিন কি করে ভুলেছিলেন? তিনি মনে মনে বললেন, যদি বেঁচে থাকি তাহলে রেবেকাকে ওই দৃশ্য দেখাতে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। মঞ্জুর সাহেব রিভলভার বের করলেন। বুড্ডাকে লক্ষ্য করে পরপর 2টি গুলি করলেন। ছোটন তার দিকে দৌড়ে আসছে। তিনি রিভলভারে ট্রিগার চেপে ছোটনের জন্য অপেক্ষা করছেন।